ছকে ফেলা জীবন থেকে ক্ষণিকের ছুটি, ঈদের আনন্দে নেচে গেয়ে উল্লাস, নীল জলরাশিতে মাতামাতি। নিজে আনন্দ পাচ্ছি এবং মানুষকে আনন্দ দিতে পারছি। যান্ত্রিক জীবনে তো কোথাও ট্যুর বেড়ানোর কোনো সুযোগ হয় না। খুব ভালো লাগছে, খুব এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আর ফার্স্ট কথা হচ্ছে আজকে ঢেউটা অনেক বেশি মনে হচ্ছে। প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটাও উপভোগ করতে আসছি। এখানে খুবই ভালো সময় কাটছে আমাদের। ছোট্ট সোনামণিদের নিয়ে বাইরের জগতে অভিভাবক, চিড়িয়াখানায় ধারণ ক্ষমতার বাইরে দর্শনার্থী। বাঘ দেখছি, তারপর সাপ দেখছি। আমি আমার দাদু ঠাম্মির সাথে আসছি। এখানে এসে অনেক মজা করছি আজকে। এখানে দেখার জন্য আসলে অনেক কিছু আছে, শিক্ষণীয় জিনিস এখানে অনেক। এখানে আমি মূলত 3D আর্ট ওয়ার্ল্ডে গিয়েছি। ঈদের ছুটিতে প্রাণ ফিরেছে সিনেমা হলে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেকর্ড মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কাল বঙ্গভবনে চেয়ার বদলের আনুষ্ঠানিকতা, শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন, থাকবেন হাজারের বেশি অতিথি। রাজনৈতিক সংকট সমাধানে ভরসা আলোচনা, আগে থেকে বিএনপি শর্ত জুড়ে দেয়ায় ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। দুই দলের দুই মেরুতে অবস্থান শুভকর নয় বলছেন বিশ্লেষক। বঙ্গোপসাগরের কুতুব দিয়ে উপকূলে ট্রলারে ভেসে এলো অর্ধগলিত 10 লাশ, জানা যায়নি পরিচয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডি পিবিআই। পদ্মা সেতুতে টোল দিতে থামাতে হবে না গাড়ি, চালু হচ্ছে নতুন প্রযুক্তি আইএফআইডি। যোগাযোগের পাশাপাশি গতি আসবে অর্থনীতিতেও। এবং ঈদের বেচাকেনায় তিক্ত স্বাদ দিল চিনি, সরকার দাম কমানোর পর থেকেই বেড়েছে সংকট। অভিযান চালালে বাজার শূন্য হওয়ার শঙ্কা ভোক্তা অধিকারের। একঘেয়ে জীবন থেকে ক্ষণিকের ছুটি পেয়ে উল্লাসে মাতোয়ারা সবাই। ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি তীব্র গরম থেকে রক্ষা পেতে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে ঢল নামে। নাচে গানে জলকেলিতে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণীরা। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাদ ভাঙা উচ্ছ্বাসের আনন্দ, বাংলা, হিন্দি কিংবা ইংরেজি গানের ছন্দে নেচে গিয়ে উল্লাস। ওয়েব পুলের পাশাপাশি ড্যান্সিং ফ্লোরও মাতোয়ারা নানা বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে ঢল নামে। আনন্দের যেন সীমা নেই। খানিকটা সময় পরপরে পানিতে নেমে পড়েন। পরিবারের সবাইকে নিয়ে আসছি। ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ করার জন্য এখানে আসা বেসিক্যালি। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের সবগুলি রাইডে ছিল উপচে পড়া ভিড়, তিল দারণের ঠাঁই ছিল না কোথাও। নিজে আনন্দ পাচ্ছি এবং মানুষকে আনন্দ দিতে পারছি, এই যে আমি উচ্ছ্বসিত এবং আনন্দিত। ঈদ আনন্দ এই উদযাপন আরো কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। ঈদের আনন্দের বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে বন্দরনগরী চট্টগ্রাম। একদিকে গরম বাজার জন্য সবাই ছুটছে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। ঠান্ডা পানি যেমন শীতল হচ্ছে, তেমনি উৎসবে নেচে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে তারা। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনও উৎসবে মেতেছে রাজধানীবাসী। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঈদের আনন্দে ছোট্ট সোনামণিদের বাইরের জগতে ঘোরাতে নিয়ে যান অভিভাবকরা। চিড়িয়াখানায় ধারণ ক্ষমতার বেশি ছিল দর্শনার্থীদের সংখ্যা। পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন মানুষ। তোহা খান তামিমের রিপোর্ট। দ্বিতীয় দিন সকাল থেকেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। তিল ধারণের ঠাঁই ছিল না নগরবাসীর উপস্থিতিতে। সোনামণিদের হাত ধরে বাঘ, সিংহ, ভাল্লুক আর হরিণ সহ না দেখা নানা জাতের প্রাণীর সঙ্গেও সময় কাটিয়েছেন বিনোদন প্রেমীরা। বাঘ দেখছি, তারপর সাপ দেখছি, তারপর গন্ডার দেখছি, বক দেখছি। বিনোদনের দরকার চাই, চিড়িয়াখানায় ঢাকা শহরে সবচেয়ে বেস্ট জায়গা। এদিকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ছিল উপচে পড়া ভিড়। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর শেকড়ের সন্ধানে ছুটে আসেন সাধারণ মানুষ। আগামী প্রজন্মকে দেশের জন্ম ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। ট্যাঙ্ক, জাহাজ, আমাদের মুক্তিযুদ্ধে যেগুলো আর কি ব্যবহার করা হয়েছে, সামরিক যত ইনস্ট্রুমেন্টস বাচ্চা দেখছে, খুব আনন্দ পেল, আমরাও খুব আনন্দিত হলাম। আমরা এখানে সেনাবাহিনীর ব্যাপারে, বিমান বাহিনীর
ব্যাপারে, পুরনো ইতিহাসের ব্যাপারে আমরা এখানে জানতে পারছি। রাজধানীর ফুসফুস খ্যাত হাতির ঝিল ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। লেকের স্বচ্ছ জলে ওয়াটার বোর্ডে চড়ে প্রকৃতির সান্নিধ্যে নিজের মতো করে সময় কাটিয়েছেন মানুষ। আসছি আসলে আমাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আবহাওয়াটা খুবই ভালো লাগছে আমাদের কাছে, এখানে এসে খুব ভালো লাগছে। এছাড়া নভ থিয়েটার, পুরান ঢাকার লালবাগেও ছিল উৎসব প্রেমীদের আনাগোনা। বছরব্যাপী যান্ত্রিক জীবনে অভ্যস্ত নগরবাসী নানা কারণে ব্যস্ত সময় পার করলেও নিজের মতো করে সময় কাটাতে চান উৎসবের এই সময়টাতে। আর তাই তো ঈদ উৎসবের এই সময়টাতে উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, হাতিরঝিল, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। টানা 10 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কাল অবসরে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ। কাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ গ্রহণের পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্ণাঢ্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শপথ অনুষ্ঠানে কয়েকশো বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। দেবাশিস রায়ের রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাষ্ট্রের প্রধান কর্তা হিসেবে বঙ্গভবনের বাসিন্দা বদলের সাংবিধানিক আনুষ্ঠানিকতা দেখবে দেশবাসী ও বিশ্ব। টানা 10 বছর দায়িত্ব পালনের রেকর্ড গড়ে বিদায় নেবেন ভাটির সন্তান আব্দুল হামিদ, আর তার স্থলাভিষিক্ত হবেন 73 বছর বয়সী নতুন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। টানা 10 বছর 41 দিনের রেকর্ড মেয়াদ শেষে রাষ্ট্রপতি জীবন শেষ করার বিরল সৌভাগ্যের অধিকারী তিনি। সংবিধানের যে ধারা তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, সাংবিধানিক সেই রীতিতেই বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে সাধারণের কাতারে আসবেন অ্যাডভোকেট হামিদ। সোমবার বেলা 11টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ। এর মাধ্যমেই বাংলাদেশের 22তম রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিষেক হবে। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ আমন্ত্রিত হয়েছেন সহস্রাধিক বিশিষ্টজন, যাদের উপস্থিতিতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শপথ পড়াবেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে। এরপর শপথ নথিতে স্বাক্ষর শেষে হবে চেয়ার বদলের রীতি। আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি চেয়ারে বসবেন পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিন। রীতিমাফিক শপথ শেষে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানাবেন আব্দুল হামিদকে। পরে ফোয়ারা থেকে বঙ্গভবনের মূল ফটকের সড়কে অশ্বারোহী দল গার্ড দিয়ে গাড়িবহর সামনে এগিয়ে নেবে। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের আপন ও জনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রতীকী রশি টেনে এগিয়ে চলবেন গেটের দিকে। পূর্ব ঘোষণা মাফিক অবসর জীবনে রাজধানীতেই থাকবেন তিনি। নিকুঞ্জে তার নবনির্মিত বাসভবনে আর 10 জন সাধারণ নাগরিকের মতোই সাধারণের কাতারে বসবাস করবেন আব্দুল হামিদ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন, যার প্রতিবেদন আমরা দেখছিলাম, সেই সহকর্মী দেবাশিস রায়। দেবাশিস, আপনাকে স্বাগত। দেবাশিস, আজকে আলোচনার বিষয়টা আমরা প্রতিবেদন যখন দেখছিলাম তখনই বুঝতে পেরেছি। আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে কি, একজন চলে যাবেন, আরেকজন আসবেন, তো এর একটা মূল আনুষ্ঠানিকতা রয়েছে। যদিও আপনি প্রতিবেদনে কিছুটা অবতারণা করেছেন, একটু বিস্তারিত যদি আপনার কাছে জানতে চাই, কি বলবেন? রিচার্ড, আসলে এটি রাষ্ট্রের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা, কেননা রাষ্ট্রপ্রধানের যে আসলে দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব শেষ হওয়া, সেই দুটোই কিন্তু আসলে বাংলাদেশের যে জাতীয় রাজনৈতিক ইতিহাস সেটিতে একটি বড় ধরনের তাৎপর্য রাখে। সেখানে একজনের অধ্যায় শেষ হলো এবং আরেকটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা একটু তথ্যচিত্রে যদি আগাই, তখন একটু দেখে নেই যে আসলে কালকে কি কি হতে যাচ্ছে বঙ্গভবনে। মূলত বঙ্গভবনে এখন যে প্রস্তুতিটি চলছে সেটি কিন্তু বরণ এবং বিদায় দুটোই একসঙ্গে। অর্থাৎ যিনি বিদায়ী রাষ্ট্রপতি, 21তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার মেয়াদ শেষে তিনি দায়িত্ব ছাড়বেন এবং নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন। সেক্ষেত্রে কালকে প্রথমে অনুষ্ঠিত হবে বেলা 11টায় শপথ অনুষ্ঠান। এই শপথে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ সবাই উপস্থিত থাকবেন, আপনারা জানেন। এবং শপথ নথি হস্তান্তর করা হবে, অর্থাৎ দুই রাষ্ট্রপতি
প্রেসিডেন্ট ইলেক্ট অর্থাৎ যিনি নবনির্বাচিত তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপরেই তারা স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে পুরনো রাষ্ট্রপতি অর্থাৎ বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সেটি হস্তান্তর করা হবে। নতুন রাষ্ট্রপতি তারপরে আসন গ্রহণ করবেন, যেটিকে আসলে বলা হচ্ছে চেয়ার বদল, অর্থাৎ আব্দুল হামিদ চেয়ার ছেড়ে দেবেন, সেই চেয়ারে বসবেন শাহাবুদ্দিন। এর পাশাপাশি ক্রেডেন্সিয়াল গ্রাউন্ডে রাষ্ট্রীয় সালাম জানানো হবে আব্দুল হামিদকে। মূল ফটকে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সালাম থাকবে। এগুলো খুবই বর্ণাঢ্য রাষ্ট্রাচারে এই সব আনুষ্ঠানিকতাগুলো হবে এবং আনুষ্ঠানিকভাবে যখন বিদায় দেওয়া হবে বিদায়ী রাষ্ট্রপতিকে, সে সময় কিন্তু আসলে রাস্তায় পুষ্পের পাপড়ি অর্থাৎ ফুলের পাপড়ি ছিটিয়ে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে বিদায় জানাবেন। আচ্ছা দেবাশিস, এখানে অবশ্য আরও একটা বিষয় আলোচনায় চলে আসে, সেটি হচ্ছে আমরা বিদায়ী রাষ্ট্রপতির দিকে যদি তাকাই আব্দুল হামিদ, আমরা প্রধান শিরোনামেও এটি উল্লেখ করেছি আমাদের যে তিনি একটি রেকর্ড গড়েছেন রাষ্ট্রপতি হিসেবে। সেই রেকর্ডের একটু বিস্তারিত যদি আপনার কাছে জানতে চাই, তিনি যে রেকর্ড গড়ে ইতিহাস গড়লেন তার যদি বিস্তারিত একটু বিষয়বস্তু। মূলত আসলে বঙ্গভবনের যে ইতিহাস সেটি কিন্তু আসলে খুবই বর্ণাঢ্য ইতিহাস। সেই ইতিহাসে আসলে নতুন পালক যুক্ত করলেন আব্দুল হামিদ, যিনি বিদায়ী রাষ্ট্রপতি 21তম। তিনি নানান কারণেই আসলে এই পদকে অলংকৃত করেছেন। সেই জায়গাগুলোর মধ্যে মোটা দাগে যে বিষয়গুলো আসলে তাকে অনন্য করেছে সেই বিষয়গুলো আমরা একটু এক নজরে দেখে নিই। দেশের ইতিহাসে প্রথমবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে একটি শান্তিপূর্ণ অবস্থায় রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু এই ক্ষমতা হস্তান্তরটি হচ্ছে। এর আগে কিন্তু কখনো মৃত্যুবরণ, কখনো অপসারণ, কখনো অভিশংসন, নানান সময়ে কিন্তু আসলে রাষ্ট্রপতির এই পদ ছাড়তে হয়েছে যারা বিগত সময়ে রাষ্ট্রপতি ছিলেন। দায়িত্ব পালনে 2 মেয়াদ তিনি পূর্ণ করেছেন। 2 মেয়াদ পূর্ণ করেও ভারপ্রাপ্ত যে সময়টি সেটি ধরে 10 বছর 41 দিনের মেয়াদ পূর্ণ করেছেন আব্দুল হামিদ, যেটি বাংলাদেশের 52 বছরের ইতিহাসে প্রথমবার। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি 20 মার্চ 2013 সালে। প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন 22 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন 7 ফেব্রুয়ারি 2018 এবং সেই মেয়াদটি কিন্তু শেষ হলো এই আজকের কার্যদিবসের মধ্য দিয়ে। এবং তিনি নানান কারণে যে আসলে বিখ্যাত থাকবেন, বিশেষ করে বিশেষভাবে স্মরণীয় থাকবেন বঙ্গভবনের ইতিহাসে, তার মধ্যে অন্যতম হচ্ছে তোষাখানা জাদুঘর তিনি সংস্কার করেছেন। এটিতে সাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন এবং এয়ার রেড শেল্টার সেটিও কিন্তু পুনর্নির্মাণ করে সেটিকে আবার দর্শনীয় স্থানে তিনি পরিণত করেছেন এবং সাধারণ জনগণ যে আসলে বঙ্গভবনের এই দর্শনীয় বিষয়বস্তুগুলো যাতে জানতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করে গেলেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একটা বিষয় বলবেন, তিনি তো বিদায় নিচ্ছেন, এই বিদায় নেওয়ার পরে তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটি নিয়েও কিন্তু জনগণের মনে কৌতূহল আছে, একটু যদি বলতেন। রাষ্ট্রপতি আসলে এই বিষয়টি যেহেতু একটি নির্ধারিত বিষয় বা এটি আসলে মীমাংসিত বিষয় যে আসলে তাকে এই পদটি ছাড়তে হবে, সেটি কিন্তু আসলে গত 1.5-2 মাস থেকে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন ধরনের বিদায়ী আনুষ্ঠানিকতা সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেরেছেন। চিকিৎসকরা গিয়েছিলেন, প্রকৌশলীরা গিয়েছিলেন, গণমাধ্যমের কর্মীরা গিয়েছিলেন। সেখানেও কিন্তু তিনি বলেছেন যে তিনি নিকুঞ্জের বাসাতেই থাকবেন এবং সেই নিকুঞ্জের বাসাতেই আগামীকাল রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে সেই নিকুঞ্জের বাসভবনে উঠবেন। আমরা একটু এক নজরে দেখে নিই নিকুঞ্জের বাসভবনের কি অবস্থা। নিকুঞ্জ 1 এলাকা 2 নম্বর সড়কেই এই বাসভবনটি তিনি নির্মাণ করেছেন। এটি তার নিজ উদ্যোগে বানানো বাড়ি। সেই বাড়িটির নাম হচ্ছে রাষ্ট্রপতি লজ এবং আসবাবপত্র সহ বেশ কিছু সরঞ্জাম এরই মধ্যে বঙ্গভবন থেকে কিন্তু নিকুঞ্জের বাসভবনে স্থানান্তরও করা হয়েছে। এবং এই জমিটি তিনি সংসদ সদস্য হবার পরে পেয়েছিলেন এবং সেখানে 3 কাঠা জমির উপরে 3 তলা তার এই বাড়ি রাষ্ট্রপতি লজ, যেখানে তিনি আগামীকাল থেকে থাকবেন। এবং সেখানে এত কড়া রাষ্ট্রীয় প্রোটোকল না থাকলেও কিন্তু সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের প্রদত্ত যে নিরাপত্তাগুলো থাকে ব্যক্তিগত সহকারী সহ সেই বিষয়গুলো কিন্তু তার ক্ষেত্রে জারি থাকবে। দেবাশিস, আমি একবারে শেষ প্রশ্নটি করতে যাচ্ছি। পুরনো রাষ্ট্রপতি সম্পর্কে জানলাম, এবার একটু নতুন রাষ্ট্রপতি সম্পর্কে জিজ্ঞাসা করব, তার পরিচয়ের বিস্তারিতটা যদি একটু তুলে ধরতেন। নতুন রাষ্ট্রপতি যিনি আসছেন অর্থাৎ এই পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তার যদি সংক্ষিপ্ত জীবনার যে ঘটনাগুলি সেগুলো যদি দেখে নিই, মোটা দাগে নিশ্চয়ই এগুলো বিস্তারিত আমরা আগামীকালকে আবারও নিয়ে আসবো। 1949 সালে তিনি পাবনায় জন্মগ্রহণ করেন, 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, 1982 সালে বিসিএস ক্যাডারে তিনি বিচার ক্যাডারে যোগদান করেন এবং 2006 সালে জেলা এবং দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন এবং এর পরবর্তীতে 2011 থেকে 2016 মেয়াদে তিনি দুর্নীতি দমন কমিশনের যিনি অন্যতম একজন কমিশনার ছিলেন এবং এর পরপরই তিনি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় রাজনীতি সেই রাজনীতিতে তিনি সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেই সক্রিয় ছিলেন। কাল থেকে তার নতুন পরিচয় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দেবাশিস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করলেন। গুরুত্বপূর্ণ নয়, সাথে এটি অবশ্য অনেকেই কৌতূহলের সাথে অপেক্ষা করছিল, মানে সাধারণ মানুষ, সেটিও আপনি কিছুটা হলেও সেখানে অবশ্য পরিতৃপ্তি এনে দিয়েছেন। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনে আগামীকাল নতুন রাষ্ট্রপতি তার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এবং বিদায় নিচ্ছেন পুরনো রাষ্ট্রপতি 21তম রাষ্ট্রপতি
আব্দুল হামিদ। সে বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঈদ উল ফিতর উপলক্ষে বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী যান বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই বোন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ নির্মম হত্যার শিকার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে কবরে ফুল ছিটানোর পাশাপাশি ফাতেহা পাঠ করে মোনাজাত করেন তারা। রাজনৈতিক সংকটে ভরসা আলোচনা, তবে বাধা দুই দলের আলোচনার এজেন্ডা নির্ধারণ অথবা শর্ত জুড়ে দেয়া। সংলাপে বসার আগেই বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুকে আলোচনার শর্ত হিসেবে জুড়ে দেয়ায় ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। বড় দুই রাজনৈতিক দলের দুই মেরুতে অবস্থান দেশের জন্য শুভকর নয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। MR আমিনের রিপোর্ট। নির্বাচন কেন্দ্রিক দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে 2013 সালে তৎকালীন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে বিএনপি। একইভাবে 2018 সালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে আলোচনায় বসে দলটি। সম্প্রতি জাতীয় সংসদের 50 বছর পূর্তির বিশেষ অধিবেশনে গণতন্ত্র বিকাশে সংঘাত ভুলে আলোচনার উপর জোর দেন বিদায়ী রাষ্ট্রপতি। আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। এ নিয়ে বিএনপি বলছে, সাবেক রাষ্ট্রপ্রধানের বক্তব্যের কার্যকর প্রতিফলন ক্ষমতাসীনদেরই করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার ইস্যুতে আলোচনায় আগ্রহী বলে জানান বিএনপির শীর্ষ নেতারা। রাষ্ট্রপতি যদি ডাকে, রাষ্ট্রপতি গেলে তো বলবে আমার তো কিছু করার নাই, আমার তো কোনো সাংবিধানিক রাইট নাই, আমার জন্য তো কোনো ক্ষমতা রাখেন নাই। বর্তমান সরকার কি বিরোধী দল আছে বা বিরোধী দলকে কগনিজেন্সে নেয় তারা? তাদের উদ্দেশ্য ভালো হয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে, সে ব্যাপারে আলোচনার সুযোগ আছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যতীত যেখানে জনগণ তার ভোটে প্রয়োগ করতে পারবে না, সেখানে আলোচনার বিষয়বস্তু অন্য কোনো আলোচনা করে কোনো লাভ নেই। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এতে আলোচনা ফলপ্রসূ হবে না। সরকার পদত্যাগ করলে কার সাথে আলোচনা করবে? নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী। নির্বাচনকালীন সরকার তো দায়িত্ব খুব সংক্ষিপ্ত দায়িত্ব পালন করে, সেই বিষয়ে যদি কোনো কথাবার্তা থাকে সেই বিষয়ে আলোচনা করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে খোলা মন নিয়ে আলোচনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আলোচনা ভেস্তে যায় এমন শর্ত না দেওয়ার উপর জোর দেন তারা। এটা একটা ইঙ্গিত যাতে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং তার জন্য আলোচনা শুরু হতে পারে। খোলা মন নিয়ে বসে যদি আলাপ আলোচনা করা যায় তাহলে হয়তো সমস্যার একটা সমাধান হতে পারে। শর্তের মধ্যে এমন কিছু শর্ত থাকবে না যেটা আলোচনাকে বিঘ্নিত করবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি আস্থার সংকট না কমলে কোনো আলোচনাই কাজে আসবে না, এমন শঙ্কাও প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত হওয়ায় এখন পর্যন্ত তাদের কারো পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস জানায় মরদেহগুলো ট্রলারের পাটাতনের নিচে রশি দিয়ে বাঁধা ছিল। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের উত্তর কুতুবদিয়া পাড়া মোহনায় আটকে আছে মাছ ধরার ট্রলার। ট্রলারটি ঘিরে উৎসুক জনতার ভিড়। ট্রলারে মরদেহের অংশ বিশেষ দেখে খবর দেওয়া হয় পুলিশকে। তারপর ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। শুরু হয় উদ্ধার কার্যক্রম। কাটা হয় ট্রলারের পাটাতন। এরপর দেখা যায় একের পর এক মরদেহ, যা বাঁধা ছিল রশি দিয়ে। দড়ি দিয়ে বাঁধা ছিল এবং কত কিছুই চেনা যাচ্ছে না। বডির কোনো অস্তিত্ব নাই, সবগুলো পচে গলে গেছে। তো ডাকাতি সংগঠিত সম্পর্কিত সেরকম কোনো ঘটনা হতে পারে বলে অনেকে মনে করতেছে। ক্ষত বিক্ষত আর পচে যাওয়ায় মরদেহগুলো চেনা যাচ্ছে না। দীর্ঘ 7 ঘন্টা একে একে 10টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফিশিং বোটের যে মাছের যে চেম্বারটা থাকে, চেম্বারের মধ্যে হাত পা বেঁধে তাদেরকে কাঠ দিয়ে এবং প্লেন শিট দিয়ে পেরেক মেরে পিক আপ করা, এটা একেবারে একটা প্যাকেটের মতো করা, যে কারণে নদীর ভিতর ঘটনা অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। পুলিশ জানিয়েছে এটি হত্যাকাণ্ড। পরিচয় শনাক্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত করার পরে আমরা আসলে প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে এটি কোন ধরনের হত্যাকাণ্ড, কারা এটা ঘটিয়েছে বা কোথায়। সিআইডি ও পিবিআই মরদেহগুলোর আলামত সংগ্রহ করে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
পদ্মা সেতু টোল প্লাজায় চালু হতে যাচ্ছে চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় পদ্ধতি RFID। প্রক্রিয়াধীন রয়েছে হাইব্রিড টাচ অ্যান্ড গো পদ্ধতি। নতুন এই দুই পদ্ধতি চালু হলে জটলামুক্ত থাকবে টোল প্লাজা, এতে গতি আসবে অর্থনীতিতেও। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালি সক্ষমতার স্মারক পদ্মা সেতুতে এবার প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে টোল প্লাজায়। চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় হবে। এছাড়াও সেতুতে উচ্চ ক্ষমতার ক্যামেরা সহ বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতদিন পদ্মা সেতুতে কম্পিউটারের টোল কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছিল। এ কাজে আরও গতি আনতে বিশ্বের জনপ্রিয় দুটি পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাম্প যেটা, ওটা হচ্ছে ইটিসির সাথে সম্পৃক্ত থাকবে, কারণ ওইখান থেকে তো অটোমেটেড এটার গাড়ির যে পার্টিকুলার্স রয়েছে সেটা বের করে নিয়ে ক্লাসিফিকেশন করে দিয়ে টোল আদায় করে নেবে। পদ্মা সেতুতে যান চলাচলে আরও নির্বিঘ্ন করতে প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে খুশি যাতায়াতকারীরা। চলন্ত অবস্থায় টোল আদায় শুরু হলে অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের, বাঁচবে সময়। টোল নেওয়ার সময় অনেক জ্যামজট বেঁধে যায়, মানুষ অনেকক্ষণ ঘন্টাকে ঘন্টা বসে থাকে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু হয় তাহলে আমাদের দক্ষিণবঙ্গের জন্য অনেক উপকৃত। বর্তমানে পদ্মা সেতুর টোল আদায় করছে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে কর্পোরেশন KEC। দু প্রান্তের টোল প্লাজায় এমন দুটি RFID ল্যান্ড রয়েছে। এই টাওয়ার থেকেই চলন্ত গাড়ির টোল আদায় হবে। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার ঈদের বেচাকেনায় ব্যবসায়ীদের অনেকটাই তিক্ত স্বাদ দিল মিষ্টি চিনি। অস্থির বাজারে সরকার দাম কমানোর ঘোষণা দেওয়ার পর থেকেই সংকট দেখা দিয়েছে এই নিত্যপণ্যের। দোকানিরা এমন কথা জানালেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শঙ্কা, অভিযান চালালে বাজার আবার চিনি শূন্য হয়ে পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে ঠিক হবে না বাজার দর। 130 টাকা করে নিয়েছি চিনি, খোলা চিনি। এবার ঈদেও চিনির মিষ্টি স্বাদ পেলেন না বিক্রেতারা, আর ক্রেতারা পেলেও ঝালের মতোই ঝরিয়েছে তাদের অস্বস্তি। অথচ এই রমজান ও ঈদকে সামনে রেখেই গত 25 ফেব্রুয়ারি চিনির আমদানি শুল্ক তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড NBR। নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে করা হয় 25%। সেই হিসাবে আমদানিকারকদের মতেই প্রতি কেজি চিনির বাজারজাত খরচ কমার কথা 6.5 টাকার বেশি। ব্যবসায়ীদের এমন সুবিধা দিয়ে গেল 6 এপ্রিল ভোক্তা পর্যায়ে কেজিতে 3 টাকা কমিয়ে খোলা 104 ও প্যাকেট চিনির দাম 109 টাকা করার ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাজার বলছে উল্টো কথা, এরপর থেকেই বাড়ছে সংকট। চিনির একটু সরবরাহ কম আগের তুলনায়। কোম্পানিরা বলছে যে তাদের প্রোডাকশন কম কারণে তারা এখন দিতে পারছে না। দাম বৃদ্ধির অস্থিরতার এই খবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানলেও তারা কেন কোনো অভিযান চালাচ্ছেন না সেই কারণ জানালেন সংস্থাটির মহাপরিচালক। খুচরা চিনি বেশি দামে বিক্রি হচ্ছে, প্রকারান্ত 10, 12 বা 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের গত বছর একটা এক্সপিরিয়েন্স আছে যে আমরা তেলের বাজার নিয়ে অস্থিরতা ছিল এবং আমরা যখন অভিযান করলাম তেল কিন্তু মার্কেটে ড্রাই হয়ে গেল এবং ঈদের আগে আপনার মার্কেটে কোনো তেলই ছিল না। এদিকেও অর্থনীতিবিদদের সোজা কথা, সরবরাহ সংকট আছে বলেই দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না চিনির বাজার দর। দাম বাড়ার পরে যদি আপনি দেখেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ দাম বেরিয়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে আপনার যদি অনেক বেশি পর্যাপ্ত সাপ্লাই থাকতো তাহলে 20% বেড়ে গেলে অনেকে আপনার পর্যাপ্ত সরবরাহ নিয়ে আসতো। বাজার তথ্য গেল 25 সেপ্টেম্বর চিনির দাম কেজিতে 6 টাকা কমানোর পর সরবরাহ সংকটে পড়ে এই পণ্যটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আবারও ঈদ বিনোদনের খবর। ঈদের ছুটিতে প্রাণ ফিরেছে রাজধানীর সিনেমা হলগুলোতে। ঢাকা সহ দেশের 150টি হলে চলছে ঈদে মুক্তি পাওয়া 8টি চলচ্চিত্র। হল সংখ্যা আর দর্শক টানায় এগিয়ে আছে শাকিব খানের সিনেমা। দ্বিতীয় অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর সিনেমা। আরও জানাচ্ছেন আল কাসির। শহুরে যান্ত্রিকতায় হলে যেয়ে সিনেমা দেখার সুযোগ পাওয়া কঠিন, তবে ঈদের ছুটিতে সে সুযোগ লুফে নিতে ভুল করেন এমন মানুষও খুঁজে পাওয়া কঠিন। আর তাই ঈদে প্রাণ ফিরে পায় ঢাকায় সিনেমা হলগুলো। এবারও সে চিত্র দেখা গেছে। ঈদ উল ফিতর উপলক্ষে খুলেছে সারা দেশের 150টি হল, মুক্তি পেয়েছে 8টি সিনেমা। সর্বোচ্চ হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ। শাকিব বুবলি জুটির 12তম সিনেমা লিডার মুক্তির দ্বিতীয় দিনে রাজধানীর মধুমিতা হলে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ঈদের ছবি দেখার জন্য বাড়িতে যাই নাই, আজকে শাকিব খানের ছবি দেখলে আমার 50টা ছবি পূর্ণ হবে। সালমান শাহর পরেই শাকিব খান। মুক্তির প্রথম দিনে সিঙ্গেল স্ক্রিনে বেশ সাড়া ফেলেছে শাকিব খান। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পরের অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর শত্রু। সারা দেশের 24টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।
অন্যদিকে সিনেপ্লেক্সেও ফিরেছে দর্শক। শনিবার দুপুর থেকেই বিভিন্ন শোয়ে ভিড় দেখা গেছে। দর্শকদের আগ্রহে আছে আদম, লোকাল, পাপ ও জিন সিনেমাগুলো। অনন্ত জলিলের কিলহিমও আছে আলোচনায়। আর ঢাকায় হল না পেয়ে বাইরের 9টি হলে চলছে অপু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন। হল মালিকদের প্রত্যাশা দিন যত বাড়বে ঈদের সিনেমাগুলোর সেল তত বাড়বে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি দর্শকের জোয়ার আসবে সিঙ্গেল স্ক্রিনেও। আর তাতেই সুদিন ফেরার পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলা সিনেমা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কন্ডিশনিং ক্যাম্প। শ্রীলঙ্কার কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্পিনিং অলরাউন্ডারদের। আমরা আসলে হোমে ফার্স্ট সিরিজ খেলছে, এই ছেলেদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, বিকজ হোমে তারা এখনো কোনো ম্যাচ খেলেনি, 2টা অ্যাওয়ে খেলে এসেছে। ঈদের আগে এক সপ্তাহ একটা ক্যাম্প হয়ে গিয়েছে, যেখানে ফিটনেস এবং স্কিল দুটো নিয়ে কাজ করা হয়েছে। আর ঈদের পরে যেহেতু সময়টা খুব কম, 26 তারিখে টিম আসছে পাকিস্তান টিম, 30 তারিখ থেকে খেলা। আমরা 25 তারিখ আমরা চিটাং চলে যাচ্ছি আমাদের টিম নিয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছকে ফেলা জীবন থেকে ক্ষণিকের ছুটি, ঈদের আনন্দে নেচে গিয়ে উল্লাস। ছোট্ট সোনামণিদের নিয়ে বাইরের জগতে অভিভাবক, চিড়িয়াখানায় ধারণ ক্ষমতার বাইরে দর্শনার্থী। রেকর্ড মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কাল বঙ্গভবনে চেয়ার বদলের আনুষ্ঠানিকতা। শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন, থাকবেন 1000-এর বেশি অতিথি। এবং বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে ট্রলারে ভেসে এলো অর্ধগলিত 10 লাশ, জানা যায়নি পরিচয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডি, পিবিআই। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়।